দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে নিটোল টাটা সংবাদ শিরোনাম। দেশে প্রাপ্তবয়স্ক প্রতি 4 জনের মধ্যে একজন উচ্চ রক্তচাপে ভুগছে। 40 বছর এবং তদূর্ধ্ব জনগোষ্ঠীর প্রতি ব্যক্তিকে এনকারেজ করা আপনি বছরে একবার অনুগ্রহপূর্বক নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে এসে আপনার ব্লাড প্রেশার এবং ব্লাড সুগারটা মাপেন। ফার্মেসির ওষুধ যাচ্ছে অজ্ঞান পার্টির হাতে, লুট হচ্ছে মানুষের সবকিছু। আগামী অর্থবছরের এডিপির আকার 2,65,000 কোটি টাকা। অভিন্ন নদীর পানি বন্টনে ভারত গড়িমসি করছে, অভিযোগ মির্জা ফখরুলের। এবারে পুরো আয়োজন। দেশে প্রাপ্তবয়স্ক প্রতি 4 জনের মধ্যে একজন উচ্চ রক্তচাপে ভুগছেন। এতে হৃদরোগ, ডায়াবেটিস ও কিডনি জটিলতা সহ নানা অসংক্রামক রোগের ঝুঁকি বাড়ছে। অথচ এ বিষয়ে অনেকেই সচেতন নন। আজ এক আলোচনায় এসব তথ্য উঠে এসেছে। দেশে মোট মৃত্যুর শতকরা 70% হয় হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সার, কিডনি রোগ, শ্বাসতন্ত্রের রোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ সহ বিভিন্ন অসংক্রামক রোগে। এসব রোগের শুরুটা হয় উচ্চ রক্তচাপ দিয়ে। বৃহস্পতিবার রাজধানীতে বাংলাদেশে উচ্চ রক্তচাপ পরিস্থিতি এবং করণীয় নিয়ে এক আলোচনা সভায় একথা বলেন বক্তারা। তারা জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2023-এর প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে 30 থেকে 79 বছর বয়সীদের মধ্যে শতকরা 55% পুরুষ আর 46% নারী জানেন না তারা উচ্চ রক্তচাপে ভুগছেন। WHO যেটা রেকমেন্ডেশন সেটা হচ্ছে 40 বছর এবং তদূর্ধ্ব জনগোষ্ঠীর প্রতি ব্যক্তিকে এনকারেজ করা আপনি বছরে একবার অনুগ্রহপূর্বক নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে এসে আপনার ব্লাড প্রেশার এবং ব্লাড সুগারটা মাপেন। চিকিৎসকরা জানান, খাদ্যাভ্যাস ও জীবনাচরণে পরিবর্তনের মাধ্যমে এই রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। আমি যদি সল্ট ইনটেকটা 5 গ্রামের নিচে রাখতে পারি তাহলে আমাদের ব্লাড প্রেশার মানে 1 থেকে 2 মিলিমিটার অফ মার্কারি কমতে পারে। আমি যদি আমার ওজনটাকে 10 কেজি কমিয়ে ফেলতে পারি, এবং অনেকেরই কিন্তু আসলে ওজন বেশি আছে 10 কেজি, তাহলে কিন্তু আমার ব্লাড প্রেশার 5 থেকে 20 মিলিমিটার অফ মার্কারি কমানো সম্ভব। রোগটা যেহেতু লাইফের পার্টনার হিসেবেই থেকে যাবে, সারা জন্ম এটাকে পালতে হবে, সুতরাং আমাদের ওই প্রপারলি যা যা করা যায় লাইফস্টাইল পরিবর্তন থেকে শুরু করে ধূমপান, খাওয়া দাওয়া, চলাফেরা, ব্যায়াম সবগুলো থেকে শুরু করে ওষুধটা রেগুলার খেতে হবে। অসংক্রামক রোগে প্রাণ হারানো ব্যক্তিদের শতকরা 19% অকাল মৃত্যুর শিকার হয় বলে জানান চিকিৎসকরা। এই নিয়ন্ত্রণের প্রেক্ষিতে আমাদের বাংলাদেশে প্রিমেচুর ডেথ কমে আসবে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। ফার্মেসিতে প্রেসক্রিপশন ছাড়া বিক্রি হচ্ছে চেতনানাশক ওষুধ। তা ব্যবহার করে সাধারণ মানুষের সর্বস্ব হাতিয়ে নিচ্ছে অজ্ঞান পার্টির সদস্যরা। রাজধানীর শাহজাহানপুর থানার এক অপমৃত্যুর মামলা তদন্তে উঠে এসেছে এমন তথ্য। এগুলো চেতনানাশক ঔষধ। সাভারে অভিযান চালিয়ে নূর মোহাম্মদ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তার কাছে পাওয়া যায় এই ঔষধ। নূর মোহাম্মদের বিরুদ্ধে অভিযোগ, বিভিন্ন ব্যক্তিকে কোমল পানীয়ের সঙ্গে এই ওষুধ খাইয়ে সর্বস্ব লুটে নেন তিনি। চলতি মাসের 11 তারিখে যশোর থেকে আসা নয়ন বিশ্বাসকে কমলাপুর রেল স্টেশন এলাকা থেকে টার্গেট করে নূর মোহাম্মদ। নয়ন বিশ্বাসের সঙ্গে খাতির জমাতে নিজের পরিচয় দেন বিশ্বজিৎ কর্মকার নামে। পরে পাশের দোকান থেকে একটি কোমল পানীয় কিনে তাতে মিশিয়ে দেন 6টি চেতনানাশক ঔষধ। এরপর গাজীপুর যাওয়ার কথা বলে রায়দা পরিবহনে উঠে বসে তারা। প্রতিমধ্যে নয়ন অজ্ঞান হয়ে পড়লে তার কাছে থাকা মোবাইল ও টাকা লুটে নেন নূর মোহাম্মদ। বিশ্বজিৎ কর্মকার সে চেতনানাশক পান করিয়ে ওই যে নয়ন বিশ্বাস যে মারা গিয়েছেন তার কাছ থেকে তার ব্যাগ, মোবাইল, টাকা, অন্যান্য জিনিস নেয়ার উদ্দেশ্যে চেতনানাশক পান করায়। পুলিশ বলছে, রাজধানী জুড়ে থাকা নানা ফার্মেসি থেকে প্রেসক্রিপশন ছাড়াই বিক্রি হচ্ছে চেতনানাশক ঔষধ, যা অবাধেই চলে যাচ্ছে অজ্ঞান পার্টির হাতে। চেতনানাশক বলতে এখানে ঘুমের ওষুধ ব্যবহার করা হয়, এবং আমরা কয়েকটি দোকানের কথা আমরা জেনেছি এখানে মানে এই ওষুধগুলো তার বক্তব্য অনুযায়ী সে সংগ্রহ করে।
মুক্তিযোদ্ধা ক্লাবে ওয়েটারের কাজ করা নূর মোহাম্মদ 2011 সাল থেকে এখন পর্যন্ত প্রায় 300 ব্যক্তির সর্বস্ব লুট করেছে বলে জানায় পুলিশ। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা। আগামী অর্থবছরের জন্য 2,65,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক কাউন্সিল এনইসি। বৈঠকে গ্রামীণ অবকাঠামো ও স্বাস্থ্য খাতের উন্নয়নে গুরুত্ব দিয়ে প্রকল্প গ্রহণের নির্দেশ দিয়েছেন এনইসির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থনৈতিক পরিষদ এনইসির সভা অনুষ্ঠিত হয় রাজধানীর শেরে বাংলা নগরে। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় 2024-25 অর্থবছরের জন্য প্রায় 2,65,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি অনুমোদন করা হয়। এর মধ্যে অভ্যন্তরীণ উৎস হতে 1,65,000 কোটি টাকা এবং বৈদেশিক উৎস থেকে অর্থায়ন হবে 1 লাখ কোটি টাকা। এছাড়া স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা কর্পোরেশনের প্রায় 13,288 কোটি 91 লাখ টাকার এডিপি অনুমোদিত হয়েছে। সভার পর সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী। জানান, এখন থেকে জেলাভিত্তিক উন্নয়ন প্রকল্প গ্রহণ করা এবং গ্রামীণ অবকাঠামো ও স্বাস্থ্য খাতের উন্নয়নকে গুরুত্ব দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। যখন আমরা জেলা ভিত্তিক একটা করব, তখন আমাদের লক্ষ্যই হবে ওই সব প্রকল্প যত আছে, আমি চাচ্ছি যে সকল প্রকল্পই আমরা আমাদের, শুধু রাস্তা নয়, শুধু ব্রিজ নয়, শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, স্বাস্থ্য রয়েছে, এনার্জি বিষয়াদি রয়েছে, বিদ্যুতের লাইনের ব্যাপার আছে, এই সব কিছুই যেন আমরা একসাথে করে প্রকল্প করে নিয়ে আসি। এক প্রশ্নের জবাবে পরিকল্পনা সচিব জানান, আসন্ন বাজেটে বরাদ্দ বাড়ছে সামাজিক সুরক্ষা খাতে। বৈদেশিক ঋণের প্রকল্প দ্রুত শেষ করা ও মন্ত্রণালয়কে বৈদেশিক ঋণের প্রকল্প ব্যয় 3 মাস অন্তর পর্যালোচনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বিষয়ে আলোচনা হয়েছে, বেশিরভাগ সময় সেটি হচ্ছে বাস্তবায়ন সক্ষমতা। অনুশাসন দিয়েছেন, আগেও দিয়েছেন, আজকেও জোর করে বলেছেন যে এটি, এবং মনিটরিং করার জন্য বলেছেন পরিকল্পনা কমিশনকে। সাংবাদিক সম্মেলনে জানানো হয়, চলতি অর্থবছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত এডিপি বাস্তবায়নের হার 49.26%। আতিয়া আনোয়ার অন্তু, দীপ্ত সংবাদ, ঢাকা। সম্প্রতি বিমান দুর্ঘটনায় নিহত স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন। আজ সন্ধ্যায় গণভবনে এই সাক্ষাৎ হয়। এ সময় জাওয়াদের মা কান্নায় ভেঙে পড়লে প্রধানমন্ত্রী তাঁকে এবং তার পরিবারের সদস্যদের সান্ত্বনাও দেন। 9 মে চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ নিহত হন। অভিন্ন নদীর পানি বণ্টন নিয়ে ভারত গড়িমসি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ জাতীয় প্রেস ক্লাবে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবসের আলোচনা সভায় কথা বলেছেন তিনি। দাবি করেছেন, নতজানু সরকার বাংলাদেশের স্বার্থ রক্ষায় ব্যর্থ। নদীর পানির ন্যায্য হিসাবের দাবিতে 1976 সালের এই দিনে ফারাক্কা ব্যারেজ অভিমুখে লং মার্চ করে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সাড়া ফেলে দেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। এরপর থেকে প্রতি বছর সারা দেশে নানা কর্মসূচিতে দিবসটি পালন করা হয়। নিজেদের রাজনৈতিক স্বার্থ প্রতিনিধি। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ভাসানী অনুসারী পরিষদের আয়োজনে ফারাক্কা লং মার্চ দিবসের আলোচনায় বক্তারা বলেন, এই দাবিতে জনগণ সোচ্চার হলেও সফলতা মেলেনি আজও। 1977 সনে ভারত বাংলাদেশের সাথে 5 বছর মেয়াদী একটা চুক্তি করতে বাধ্য হয়েছিল। যেই চুক্তিতে বলা ছিল সবচেয়ে শুষ্ক মৌসুমে ফারাক্কা পয়েন্টে আমাদের পানি থাকে 70 থেকে 80,000 কিউসেক, ওই সময় থাকতো। সেখান থেকে অন্তত 34,500 কিউসেক পানি বাংলাদেশকে দিতে হবে। অল্প পানি থাকলো, যত পানিই থাকুক। আমি মনে করি মাওলানা ভাসানী তার ফারাক্কা লং মার্চ আজকে প্রাসঙ্গিক এই কারণে যে এই প্রশ্ন তিস্তার কারণে আপনার সামনে আছে, আর 2 বছর পরে ফারাক্কার জন্য আবার আসবে। আর ভারতের সাথে আমাদের সম্পর্কের বিষয়ে এত জটিলতা আছে যে প্রতি মুহূর্তে আমরা এই সমস্ত বিষয়গুলোর সম্মুখীন হচ্ছি। বিএনপি মহাসচিব বলেন, অভিন্ন নদীর বণ্টন সমস্যা সমাধানে সবসময় গড়িমসি করেছে প্রতিবেশী দেশটি। তারা সবসময় বাংলাদেশকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখার জন্য তারা সবসময় তাদের সকল কর্মকাণ্ডকে পরিচালনা করেছে। বাংলাদেশের 154টি
অভিন্ন নদী, সেই নদীগুলোর পানি বন্টনের ক্ষেত্রে তারা সব সময়ই গড়িমসি করেছে তাদের নিজেদের বৃত্ত তৈরি করা আর অন্য দেশের যে প্রভুত্ব সেটাকে মেনে নিয়ে তাদের যে স্বার্থ সেই স্বার্থকে রক্ষা করা। নিজেদের অধিকার আদায়ে ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বিএনপির আশায় গুড়েবালি দিয়ে বার্তা দিয়ে গেছেন তারা সম্পর্ক আরও গভীর করতে চান, তাই বাংলাদেশ সরকারও সম্পর্ক এগিয়ে নিতে যেতে চায়। আজ জাতীয় প্রেস ক্লাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেছেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশ এগিয়ে যাচ্ছে অথচ বিএনপি নেতারা কোনো কিছু দেখতে পান না। দলটি এখন খেই হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন তিনি। দেশবিরোধী ষড়যন্ত্র আর নির্বাচনের বাইরে থাকায় বিএনপির আকাশ ছোট হয়ে গেছে বলেও মন্তব্য করেছেন হাসান মাহমুদ। মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী, এই অঞ্চলের জন্য দায়িত্বপ্রাপ্ত সহকারী পররাষ্ট্রমন্ত্রী ঘুরে যাওয়ার পর ওনাদের মাথা আরো খারাপ হয়ে গেছে। তাদের আশায় গুড়ে বালি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বার্তা দিয়ে গেছে তারা সম্পর্ককে আরো গভীর করতে চায়, সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চায়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই বাংলাদেশের ভাগ্য পরিবর্তন করেছেন। এর আগে যারা ক্ষমতায় ছিল তারা নিজেদের ভাগ্য আর পকেটের উন্নয়ন করেছে, এমন মন্তব্যই করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে এক অনুষ্ঠানে তিনি কথা বলেছেন। ভাগ্য পরিবর্তন শেখ হাসিনাই করেছে। এর আগে যারা ক্ষমতায় ছিল তারা নিজেদের ভাগ্যের উন্নয়ন, পকেটের উন্নয়ন করেছে। শেখ হাসিনা মাথা চুল থেকে পায়ের নখ পর্যন্ত একজন সত্যিকারের সৎ মানুষ। তার সততা আজকে সারা বিশ্বেই প্রশংসিত হচ্ছে। দর্শক, সংবাদের শেষ অংশে থাকছে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে আমের উৎসব নিয়ে একটি প্রতিবেদন। আবারও তাপপ্রবাহের কবলে পড়েছে সারা দেশ, উষ্ণ হচ্ছে প্রকৃতি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দেশের 8 বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামীকালও চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানা গেছে। তবে কাল সিলেট বিভাগের 2-1 জায়গায় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। শনিবার ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি হতে পারে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল। 1981 সালের এই দিনে বিদেশে নির্বাসিত জীবন শেষে তিনি বাংলাদেশে ফেরেন। বিশ্লেষক ও রাজনীতিবিদদের মতে শেখ হাসিনা 75 পরবর্তী পথ হারানো বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় ফিরিয়ে আনেন, মোকাবেলা করেন উগ্রবাদ ও জঙ্গিবাদ। 17 মে 1981 বিকেল 4:30 ভারত হয়ে দেশের মাটিতে পা রাখেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। 1975 সালের 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তাঁর পরিবারের বেশিরভাগ সদস্য সহ হত্যা করা হয়। বিদেশে অবস্থান করায় বেঁচে যান শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানা। তখন থেকেই তাঁদের নির্বাসিত জীবন। সামরিক শাসক জিয়াউর রহমানের রক্তচক্ষু উপেক্ষা করে মাতৃভূমিতে ফেরেন বঙ্গবন্ধু কন্যা। ঢাকার বিমানবন্দরে তাকে বরণ করে হাজার হাজার মানুষ। আমি সবসময় বলি, এটা তো একজন শেখ হাসিনা বাংলাদেশে ফিরে নাই, বাংলাদেশে ফিরেছে। কারণ বাংলাদেশ 75 সনের পরবর্তীকালে হারিয়ে গিয়েছিল, সে বাংলাদেশ পাকিস্তান হয়ে গিয়েছিল। 81 সনে শেখ হাসিনা বাংলাদেশে ফেরার পর সেই হারিয়ে যাওয়া বাংলাদেশ আবার বাংলাদেশে ফিরে এসেছিল। মানুষের মনে একটা আশা জেগেছিল, কারণ এর মধ্যে মানুষ তো মানে খোলা মনে কথা বলতে পারে না, আওয়ামী লীগের নাম নিতে পারে না, বঙ্গবন্ধুর নাম নিতে পারে না, জয় বাংলা বলতে পারে না। এটা একেবারে অলিখিতভাবে নিষিদ্ধই ছিল। দেশে আসার আগেই আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে সভাপতি নির্বাচিত হন শেখ হাসিনা। সংগঠনের দায়িত্ব নিয়েই তা গতিশীল করার কাজে হাত দেন তিনি। তাঁর নেতৃত্বেই 21 বছর পর 1996 সালে ফের রাষ্ট্র ক্ষমতা পায় মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেয়া এই দল। তার যে ত্যাগের মানসিকতা, মানুষের প্রতি অপরিসীম ভালোবাসা, মমত্ববোধ, এটি ছিল শক্তি। সারা দেশের প্রত্যন্ত অঞ্চলে পথে প্রান্তরে ঘুরে বেড়ান,
আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে সাহস যোগান, তাদেরকে একত্রিত করেন এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদেরকে ঐক্যবদ্ধ করেন। ৪৪ বছর ধরে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, টানা চতুর্থবার সহ পঞ্চম মেয়াদে দেশের প্রধানমন্ত্রী তিনি। তাকে বদলে যাওয়া বাংলাদেশের মূল রূপকার মনে করেন বিশ্লেষক ও রাজনীতিবিদরা। উন্নয়নের ক্ষেত্রে একটা নতুন দিগন্ত তিনি উন্মোচন করেছেন। প্রতিটি ক্ষেত্রে দর্শনীয় উন্নয়ন হয়েছে, যেটি সারা পৃথিবীতে আজ নন্দিত, প্রশংসিত। সারা পৃথিবীর মানুষ আজ বাংলাদেশকে অনেক মর্যাদার চোখে দেখে। তাই আমি সবসময় বলি, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে উন্নয়নের নতুন মাত্রায় তুলেছে, নতুন উচ্চতায় তুলেছেন। যদি বাংলাদেশে শেখ হাসিনা 81 সনে ফেরত না আসতেন, বাংলাদেশ একটা আফগানিস্তানের মতন জঙ্গিবাদের রাষ্ট্র হতো। 2026 সালে আনুষ্ঠানিকভাবে উন্নয়নশীল দেশ হচ্ছে বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় শেখ হাসিনা সরকারের লক্ষ্য 2041-এ উন্নত সমৃদ্ধ দেশ গড়া। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। আগামী কোরবানির ঈদের জন্য চাহিদার চেয়ে দেশে 22,77,000 পশু বেশি রয়েছে, এমনটাই জানালেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান। ঈদ সামনে রেখে আজ এক বৈঠক শেষে তিনি জানান, চোরাই পথে যাতে কোনো পশু প্রবেশ করতে না পারে সে ব্যাপারে তারা সতর্ক রয়েছেন। জুনের তৃতীয় সপ্তাহে হতে যাচ্ছে ঈদ উল আজহা। উৎসব সামনে রেখে সারা দেশে পশু প্রস্তুত করা হচ্ছে। ঈদ ঘিরে প্রাণী সম্পদ মন্ত্রণালয় ব্যস্ত সময় পার করছে। বৃহস্পতিবার কোরবানির পশুর চাহিদা নিরূপণ, সরবরাহ ও অবাধ পরিবহন নিশ্চিতকরণ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয় প্রাণী সম্পদ অধিদপ্তরে। পশুর হাট, পশু পরিবহন, নিরাপত্তা ও ডিজিটাল হাট সহ বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। পরে গণমাধ্যমকে মন্ত্রী জানান, গতবারের চেয়ে দেশে এবার 4,44,000 পশু বেশি রয়েছে। আমরা 1,29,80,367টি গবাদি পশু এই কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। ব্যাপারী বলেন, মালিক বলেন, বিক্রেতা বলেন, তারা যাতে হয়রানির শিকার না হয় সেজন্যে এই আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যা যা করার ইতিমধ্যেই তারা তাদের সেই প্রস্তুতি গ্রহণ করছে। চোরাই পথে দেশে যাতে পশু ঢুকতে না পারে সে ব্যাপারে সতর্কতা রয়েছে বলে জানান তিনি। বাইরে থেকে যাতে গরু না আসে, এটা আমাদের নীতিগত সিদ্ধান্ত অনেক আগেরই, এবং বৈধ পথে বা এই কি বলে চোখের সামনে কোনো গবাদি পশু বাইরে থেকে আসবার কোনো ধরনের কোনো সুযোগ নাই। এবছর সারা দেশে 3,000 কোরবানির পশুর হাট বসবে। এর মধ্যে ঢাকা সিটিতে রয়েছে 21টি। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। ব্যাংক ঋণের সুদ হার শতকরা 14% বেশি হবে না বলে আশ্বস্ত করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। আজ তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর নেতারা। বৈঠকে ব্যবসায়ীরা ঋণের সুদ হার নিয়ে উদ্বেগ প্রকাশ করলে তাদেরকে আশ্বস্ত করেন গভর্নর। পরে এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। ব্যাংকিং সেক্টর নিয়ে কথা বলেছি, সুদের হার নিয়ে কথা বলেছি, ডলার এক্সচেঞ্জ রেট নিয়ে কথা বলেছি, এক্সিট পলিসি নিয়ে কথা বলেছি। 114 টাকার উপরে কোনো অবস্থাতে ব্যাংকের ইন্টারেস্ট যাওয়া উচিত না, সম্ভব না। এবং এটা অলমোস্ট ফিক্সড। মুন্সিগঞ্জের গজারিয়ায় অভিযান চালিয়ে অসংখ্য অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস। আজ সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দি, আলিপুরা ও পৈক্ষারপাড় গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় গ্যাস সংযোগে ব্যবহৃত 5 কিলোমিটার এলাকার পাইপ জব্দ করা হয়েছে। অবৈধ গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ। বাংলাদেশে জনপ্রিয় হয়ে উঠেছে ডাবিং করা তুরস্কের বিভিন্ন ধারাবাহিক। এসব নাটকের অভিনয় শিল্পীরা জায়গা করে নিয়েছেন দর্শকের হৃদয়। এদের একজন বুরাক ওসিফিট। সুলতান সুলেমানের বালি বে এবং কুরুলুস ওসমান সিরিয়ালে ওসমান বে চরিত্রে অভিনয় করেছেন এই তারকা।
সুলতান সুলেমান, কুরুলুস ওসমান, বাহার, ফেরিহার মতো নাটকের কারণে তুর্কি টেলিভিশন সিরিজগুলো বাংলাদেশে ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছে, সাথে জনপ্রিয়তা পেয়েছে তুর্কি অভিনেতা অভিনেত্রীরা। একটু ভুলের কারণে সব শেষ হয়ে গেছে। এদের মধ্যে সুলতান সুলেমানের বালিবে এবং কুরুলুস ওসমানের ওসমান বে চরিত্রে অভিনয় করা বুরাক ও সিভিট জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। বিশ্বের সুদর্শন পুরুষদের তালিকাতেও আছেন বুরাক। অভিনয় দক্ষতা দিয়েই বাংলাদেশের জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। এসো না, কখনোই আসবো না। কারাসেবদায় অভিনয় করে বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছেন বুরাক। এই জনপ্রিয় সিরিজটি বিশ্বের 100টির বেশি দেশে ডাবিং করে প্রচার করা হয়েছে। জনপ্রিয়তাও পেয়েছে আকাশচুম্বী। বহুল আলোচিত এই সিরিজটি শিগগিরই আসছে দীপ্ত টিভির পর্দায়। বুরাক ও সিভিটের জন্ম ইস্তাম্বুলে, কিন্তু পারিবারিক শিকড় রয়েছে গাজিয়ানটেপে। তিনি 2003 সালে তুরস্কের শীর্ষ ও 2005 সালে বিশ্বের দ্বিতীয় সেরা মডেল নির্বাচিত হন। 2006 সালে XC18 নামে একটি টিভি শো দিয়ে ক্যারিয়ার শুরু করেন বুরাক। মহামান্য পাশা আমার সাথে দেখা করতে চেয়েছিলেন। দীপ্ত টিভিতে নিজস্ব ডাবিং টিম দিয়ে তুরস্কের জনপ্রিয় সিরিজগুলো প্রচার হচ্ছে। চলমান তুমি আছো সবখানে তুর্কি সিরিজটি এরই মধ্যে দর্শকের মনে স্থান করে নিয়েছে। দিলশাদ অ্যানি, দীপ্ত সংবাদ, ঢাকা। রাশিয়া ও চীনের সম্পর্ক আরও জোরদারে একমত হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আজ চীনের রাজধানী বেইজিংয়ে বৈঠক করেন এই দুই নেতা। নতুন সরকার গঠনের পর প্রথম দেশ হিসেবে চীন সফরে গেছেন রুশ নেতা ভ্লাদিমির পুতিন। কূটনৈতিক সম্পর্কের 75 বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছে দুই রাষ্ট্রপ্রধান। বৈঠকে দুই দেশের মধ্যকার কৌশলগত সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে একটি চুক্তি সই করা হয়েছে। ইউক্রেন সংকট ও ফিলিস্তিনের দ্বিরাষ্ট্রীয় সমাধান নিয়ে আলোচনা করেন ভ্লাদিমির পুতিন ও শি জিনপিং। ভোটের নিয়ম পরিবর্তনের জন্য নতুন আইন পাশকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে ফ্রান্সের স্বায়ত্তশাসিত অঞ্চল নিউ ক্যালিডোনিয়া। সংঘর্ষে প্রাণ গেছে এক পুলিশ কর্মকর্তা সহ অন্তত 4 জনের। জারি করা হয়েছে 144 ধারা। স্থানীয় সময় বুধবার গত 3 দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সহিংসতা হয়েছে ফ্রান্সের দ্বীপাঞ্চলটিতে। বাসিন্দাদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষে আদিবাসী 3 তরুণ ও পুলিশের 1 কর্মকর্তার প্রাণ গেছে। অঞ্চলটির বাসিন্দাদের ভোটাভুটির নিয়ম পরিবর্তন নিয়ে মঙ্গলবার ফ্রান্সের জাতীয় সংসদে একটি বিল পাশ হয়। এরপর পরিস্থিতি অস্থির হয়ে ওঠে। নতুন এই বিল আইনে পরিণত হলে যেসব ফরাসি নাগরিক নিউ ক্যালিডোনিয়াতে 10 বছরের বেশি বসবাস করেন তারাও আঞ্চলিক নির্বাচনে ভোটাধিকার পাবেন। আর এতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা। গাজার রাফায় তীব্র হামলা চালাচ্ছে ইসরায়েল সেনাবাহিনী। এরই মধ্যে খান ইউনিসে আয়োজন করা হয়েছে গণবিয়ের। অস্থায়ী ক্যাম্পেই জীবন শুরু করেছেন নতুন দম্পতিরা। চারপাশে শুধু প্রিয়জন হারানোর সংবাদ, কান্না, আহাজারিতে বাতাস ভারী হয়ে আছে গাজার। কিন্তু এরই মাঝে সামান্য স্বস্তি খুঁজে নিতে সম্প্রতি গাজার এক ক্যাম্পে আয়োজন করা হয় গণবিয়ের। গাজার দক্ষিণের শরণার্থী শিবির খান ইউনিসে গাঁটছড়া বাঁধে 5 জোড়া তরুণ তরুণী। অনেকদিন পর ক্যাম্পে সবাই হাসছে, আনন্দ করছে। এজন্যই এই আয়োজন। গাজাবাসী ভুলেই গেছে বেঁচে থাকা কি। আজকের আয়োজন শুধু এই দম্পতিদেরই নয়, ছোট বড় সবাইকে আনন্দ দিয়েছে। 3 মাস আগে ইসরায়েলের বিমান হামলায় পা হারিয়েছেন সাইদ মোহাম্মদ। এবার স্ত্রীকে নিয়ে নতুন করে জীবন গোছাতে চান তিনি। আমি রাফাতে থাকতাম। আমার পুরো বাড়ি বোমা হামলায় ধ্বংস হয়ে গেছে। সবাইকে হারিয়েছি। এখন স্ত্রীকে নিয়ে নতুন করে ঘর বাঁধতে চাই। যুদ্ধের আগে আমার বাগদান হয়, কতদিন বাঁচতে পারবো জানি না। তাই যে কয়দিন আছি স্ত্রীকে নিয়ে একসাথে থাকতে চাই। হামাস নির্মূলে টানা 8 মাস ধরে গাজায় অভিযান চালাচ্ছে ইসরায়েল। এই অভিযানে প্রাণ হারাচ্ছেন নিরীহ গাজাবাসী। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ।
ইলকায় গুন্দোয়ানকে অধিনায়ক করে ইউরো 2024-এর দল ঘোষণা করেছে জার্মানি। অবসর ভেঙে টনি ক্রুজ ফিরলেও অভিজ্ঞ ম্যাট হ্যামেলসের জায়গা হয়নি। গত 7 মাসে জার্মানির জার্সি গায়ে খেলা বেশিরভাগ খেলোয়াড়কে স্কোয়াডে রেখেছেন কোচ ইউলিয়ান নাগলসম্যান। অভিজ্ঞদের মধ্যে রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার ক্রুজ এবং বায়ার্ন মিউনিখের নয়ারের সঙ্গে আছেন টমাস মুলারও। দলে জায়গা না পাওয়াদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বরুসিয়া ডর্টমুন্ডের ম্যাটস হ্যামস এবং বায়ার্ন মিউনিখের লিওন গোরেৎস্কা। এছাড়া নেই সার্জ নার্বি, টিনো ওয়েনার্স ও নিকোল সুয়েলরাও। 14 জুন টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে লড়াই দিয়ে যাত্রা শুরু করবে এই দলটি। এই গ্রুপে তাদের জন্য 2 প্রতিপক্ষ হাঙ্গেরি ও সুইজারল্যান্ড। নভেম্বরে অস্ট্রেলিয়ায় শুরু হবে উশু বিশ্বকাপ। এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন বাংলাদেশের 2 অ্যাথলেট। আন্তর্জাতিক উশু ইনভাইটেশনাল টুর্নামেন্ট 2024 তাদের জন্য এটা ভবিষ্যতে একটি আশা। দুটোর উপর 4টি ব্রোঞ্জ পদক লাভ করে এবং অথবা এই ইনভাইটেশনাল টুর্নামেন্ট সাথে এখন আয়োজকের পক্ষ থেকে ফুল দিয়ে যিনি আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত। অনেক অনেক অভিনন্দন এবং শুভকামনা থাকছে সুকান্ত রায় এগিয়ে চলেছে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে। আজকে যে সফল এই মুহূর্তে এবার একটি ভিন্ন ধরনের খবর জানাচ্ছি। যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে চলছে আম উৎসব। ভাতৃঘাতী সহিংসতা উপেক্ষা করে রাজধানীর একটি পার্কে 5 দিনের এই আয়োজন দেখতে ভিড় করছে সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধে বিপর্যস্ত ইয়েমেন, তারপরও থেমে থাকছে না নাগরিকদের জীবন। এরই ধারাবাহিকতায় এবার আয়োজন করা হয়েছে আম উৎসব। রাজধানী সানার আল সাবিন পার্কে প্রথমবারের মতো এই আয়োজন করা হয়। স্টলে স্টলে পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। নানা জাত আর রঙের আম দেখতে ভিড় করছেন অসংখ্য দর্শনার্থী। আম উৎপাদনের সঙ্গে জড়িত কয়েকটি প্রতিষ্ঠানও স্টল দিয়েছে। আয়োজকরা জানান ইয়েমেনের এই ফল অন্যান্য দেশেও পৌঁছে দিতে চান তারা। এই আয়োজন ইয়েমেনকে তুলে ধরেছে। উৎসবটি করতে পেরে আমরা খুবই আনন্দিত। আমরা কৃষকদের উৎসাহিত করি, তারা কষ্ট করে ফল উৎপাদন করে। ইয়েমেনি জনগণের জন্য গর্বের উৎসব এটি। উৎসবের লক্ষ্য ফলগুলোকে পরিচিত করা, বিশ্বজুড়ে নতুন বাজার সৃষ্টি ও একটি আম প্রক্রিয়াকরণ প্ল্যান্ট স্থাপন করা। আমাদের পণ্যগুলি উচ্চমানের ও রোগবালাই মুক্ত। ইয়েমেনে 200 বছরের বেশি সময় ধরে আম হচ্ছে। সেখানে প্রায় 20 লাখ গাছ রয়েছে বলে জানায় জেনারেল অথরিটি ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। প্রতি বছর উৎপাদন হয় 4 লাখ টনের মতো। নাদিরা জাহান, দীপ্ত বার্তা কক্ষ। দর্শক, এর সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ। তবে শেষ করার আগে নিটোর টাটা সংবাদ শিরোনাম জানাবো আরেকবার। দেশে প্রাপ্তবয়স্ক প্রতি 4 জনের মধ্যে 1 জন উচ্চ রক্তচাপে ভুগছে। ফার্মেসির ওষুধ যাচ্ছে অজ্ঞান পার্টির হাতে, লুট হচ্ছে সাধারণ মানুষের সবকিছু। আগামী অর্থ বছরে এডিপির আকার 2,65,000 কোটি টাকা। অভিন্ন নদীর পানি বন্টনে ভারত গড়িমসি করছে, অভিযোগ মির্জা ফখরুলের। আর দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। শুভরাত্রি।